আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। হাসানুল হক ইনু এবং শেখ হাসিনার একটি কথোপকথন, বলা হচ্ছে যে 69টি অডিও ক্লিপ আসলে বর্তমান সরকার গ্যাদার করেছে এই বিচার কার্য পরিচালনার জন্য। অডিও ক্লিপটি শুনলাম। অডিও ক্লিপটি তো শেখ হাসিনার পক্ষে গেছে, বিপক্ষে তো যায়নি, পক্ষে গেছে। কারণগুলি বলছি আপনাদেরকে। কারণগুলি বলার আগে অবশ্য এটা বলা উচিত আপনাদেরকে যে আপনারা জানেন যে আমি কোনো নেতার ভাই ধার ধারি না, আমি কোনো নেতা পূজাও করি না। আমি যেটা সত্য মনে করি সেটা যেই দলের পক্ষে যাক, যেই নেতার পক্ষে যাক, এতে আমার কোনো আসে যায় না। আমার অনেস্ট ওপিনিয়নে যেটা মনে হয় আমি সেটাই বলবো। এখন যুক্তিগুলো শুনুন। তারা সেই আলোচনায় হাসানুল হক ইনু এবং শেখ হাসিনা যেই কথাবার্তা বলছেন, সেখানে ইনু বলছেন যে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে সকল স্টেপগুলো নিয়েছেন এগুলো ঠিক আছে এবং আমাদেরকে একটি কঠোর কারফিউ হবে সেটা জনগণকে বোঝাতে হবে, মাইকিং করতে হবে এবং আপনিও বলুন। এই কথাগুলিতে অন্যায় তো কিছু দেখি না। ওনারা যখন মনে করছেন যে দেশে আন্দোলন হচ্ছে, কারফিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে, তো কারফিউ দিবেন। বাংলাদেশে তো এই ইউনূস সরকার তো গোপালগঞ্জে পর্যন্ত কারফিউ দিয়েছিল কিছুদিন আগে, হত্যাও করেছে সেখানে। তো এখানে কারফিউ দিতে বলা এত অন্যায় দেখি না। এবং উনি বলেছিলেন যে কঠোর কারফিউ দিতে হবে এবং একটা ভাব দেখাতে হবে যে কোনো স্টেপ নেওয়া হবে কিন্তু গুলি করা হবে না। এখানে ভেরি ইম্পর্টেন্ট। শেখ হাসিনা কিন্তু বলেননি সেখানে যে গুলি করা হবে। এবং কি ইনু বলছেন যে খুব কঠোর মুখ দিয়ে বলবো কিন্তু আমরা কোনো গুলি করব না। এটা কিন্তু শেখ হাসিনার পক্ষে গেছে। এবং এই যে জুলাই অভ্যুত্থান বলেন, আন্দোলন বলেন, এরা যে শেখ হাসিনা গুলি করে লাগামহীন গুলি করার হুকুম দিয়েছেন, এটা কিন্তু সেটা প্রমাণ হয় না, বরং যেটা শেখ হাসিনার পক্ষে গেছে। দ্বিতীয়ত হচ্ছে ইনু বলছেন যে যারা আন্দোলন করছে তারা বঙ্গবন্ধুর মূর্তি, প্রতিকৃতি এগুলো তারা ভাঙছে, বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে এবং এরা স্বাধীনতার বিরোধী শক্তি। সত্য, এরা যে স্বাধীনতার বিরোধী শক্তি তখন আমরা বুঝি নাই, কিন্তু এটা সত্য, স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমরা ছাত্রদের পাশে ছিলাম যেহেতু আমরা দেখেছি ছাত্রদেরকে গুলি চালানো হচ্ছে এবং মিডিয়াগুলোতে সমানে ছাত্রদেরকে গুলি করা হচ্ছে, এই জিনিসটা প্রচার করা হচ্ছিল, হেলমেট বাহিনী দেখতে পাচ্ছিলাম। তাই জনগণ ছাত্রদের পাশে গিয়েছিল। আমরা গিয়েছিলাম, আমাদের সন্তানদের গুলি চালানো হচ্ছে, যে কোনোভাবেই হোক এই ছাত্রদের বুকে গুলি চালানো কেউ মেনে নেবে না। এরা আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা তাদের পাশে সেই কারণে দাঁড়িয়েছিলাম। কিন্তু এদের পেছনে যদি আমরা স্পষ্ট প্রমাণ পেতাম যে হিজবুত তাহরির আছে, যেটা আপনারা জানেন 5 আগস্ট পরপরই আমার কাছে ইনফরমেশন এসেছিল এবং আমি বাংলাদেশের সবার আগে বলেছিলাম যে হিজবুত তাহরির লোকজন এতে জড়িত। তো যাই হোক, শেখ হাসিনা বুঝতে পারছিলেন এবং হাসানুল হক উনিও বলছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি এখানে ইনভলভড এবং সেটা এখন প্রমাণিত হয়েছে। এর আন্দোলনের নেতৃত্ব যে বিএনপির কিছু অংশ ছিল, এটাও সেখানে আলোচনা এসছে, কিন্তু মূলত শেখ হাসিনা এবং হাসানুল হক ইনু মূলত রেগেছিলেন এবং তাদের ক্ষোভটা ছিল যা প্রকাশ পাচ্ছে যে ওনারা বুঝতে পারছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তিরা এই আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করছে, সরকার পতনের আন্দোলন। তখন যদি আমাদেরকে বলতো এরা, অর্থাৎ এই যে এনসিপি বৈষম্য বিরোধী, যে আমরা জামাত, আসলেই জামাত, তা তারা বলেনি, বরঞ্চ তারা নেগেটিভ স্লোগান দিয়েছে। শেখ হাসিনা যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন বা অন্য, তারা কিন্তু নেগেটিভ স্লোগান দিয়েছে যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মানে তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলে অস্বীকার করেছে, কিন্তু তারা তো রাজাকার। এনসিপি, হিজবুত তাহরির এরা সব রাজাকারের নতুন রাজাকার। এরা রাজাকারদেরকে ভালোবাসে, এরা 71 বিরোধী শক্তিদেরকে তারা ভালোবাসে, সম্মান করে। এটা তো এখন প্রমাণিত। তাহলে তারা যে তখন স্লোগান দিয়েছিল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এটা কেন বলেছিল? আমাদেরকে বোকা বানিয়েছিল। তারা তো বলা ছিল হ্যাঁ আমরা সত্যিই রাজাকার, আমরা বা রাজাকারদেরকে আমরা সম্মান করি, বা আমরা মতিউর রহমান নিজামীকে সম্মান করি, আলী হাসান মুজাহিদকে সম্মান করি। তখন দেখতাম গোলাম আজমের এই প্রেমিকরা জনগণের সমর্থন পেত কিনা। আমি তো সমর্থন দিতাম না,
শেখ হাসিনাকে চাইবো, অন্তত শেখ হাসিনাকে আমি পছন্দ করি বা না করি, আমি এই রাজাকারদেরকে হাতে তো দেশ তুলে দিতাম না, বা আমরা তো আন্দোলন করতাম না এদের পাশে, অসম্ভব। তাহলে আমাদেরকে বোকা বানিয়েছে। এবং হাসানুল হক ইনু ওয়াজ রাইট, শেখ হাসিনা ওয়াজ রাইট। এটা এতটুকু সত্য যে মূর্তি ভাঙছে এরা স্বাধীনতা বিরোধী। এবং তখন তারা এই আন্দোলনটাকে গণ আন্দোলন করার চেষ্টা করেছে, শেখ হাসিনা পতন আন্দোলন করার চেষ্টা করেছে। কিন্তু সেই সময় শেখ হাসিনাকে বিট্রে করেছে ডিজিএফআই এর লোকরা, স্ট্রেট বিট্রে করেছে। কেন বিট্রে করেছে এটা তো প্রশ্ন। এইখানেই ডিপ স্টেটের খেলা। ভবিষ্যতে বের হতে হবে, আজ হোক কাল হোক, যে ডিপ স্টেটের কারণে বাংলাদেশের ডিজিএফআই কেন শেখ হাসিনার কাছে স্পষ্ট নামগুলো দেয়নি, যে এই যে আন্দোলনকারীগুলো এর ভিতরে এরা ফ্রন্ট লাইনে যে 5-6 জন আছে, এর ভিতরে এই ছেলেটা সে নিজেকে ডিক্লেয়ার না করলেও সে জামাতি শিবির, এ শিবিরের নেতা। কেন তখন শেখ হাসিনাকে মেসেজটা দেওয়া হয়নি যে এই ছেলেটা ছাত্রলীগ করত, আসলে সে গোপনে শিবির? এই ইনফরমেশনগুলো ডিজিএফআই বা ডিবি কেন শেখ হাসিনাকে দেয়নি? উত্তরটি দেন। যদি দিত, এবং তখন যদি জনগণের কাছে শেখ হাসিনার নাম ধরে ধরে বলতো যে এ হচ্ছে জামাত, এর ব্যাকগ্রাউন্ড এইটা, এ হচ্ছে শিবির, এর ব্যাকগ্রাউন্ড এটা, এ হচ্ছে হিজবুত তাহরির, এর ব্যাকগ্রাউন্ড এটা, আমি যদি 5 আগস্টের পরপরই হিজবুত তাহরির আইডেন্টিফাই করতে পারি, ডিজিএফআই কেন পারেনি? এর জন্যই পারেনি যে সেখানে ডিপ স্টেট ইনভলভ ছিল। এটা হচ্ছে মেইন কারণ। তাই শেখ হাসিনা ওয়াজ রাইট ইন দ্যাট কনভারসেশন। এখন আসুন আপনি ফোর্স ইউজ করা, সেখানে এসছে যে হেলিকপ্টার থেকে বোম ফেলার কথা। হেলিকপ্টার থেকে কি বোম ফেলতে বলেছেন, এবং সেখানে হাসানুল হক ইনু স্পষ্ট করেছেন যে সাউন্ড বম বা সাউন্ড গ্রেনেড, যেটাই বলেন, সাউন্ড গ্রেনেড ইউজ করা তো ইল্লিগাল না, তবে সেটা কিছু পূর্ব শর্ত আছে। আন্তর্জাতিক আইনে সাউন্ড গ্রেনেড ব্যবহার করার ক্ষেত্রে কিছু পূর্ব শর্ত আছে। এর ভিতরে অন্যতম শর্ত হলো দেশের অবস্থা প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে, এবং যারা আন্দোলন করছে বা আন্দোলনের নামে যারা ভায়োলেন্স করছে বা ভায়োলেন্সের শিকার হচ্ছে, বা নিজেরা করছে বা নিজেরা দাবি করছে শিকার হচ্ছে, সেখানে অস্ত্র চলে আসছে সাধারণ মানুষের কাছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আসিফ, সে বলেছে, যে আসিফ মাহমুদ, যে আমাদের আন্দোলন এক সময় আমরা সশস্ত্র আন্দোলনে পরিণত করার চেষ্টা করতাম। দ্যাট মিনস তাদের কাছে অস্ত্র ছিল বলে আসিফ মাহমুদ স্বীকার করে নিয়েছে। এবং আমরা এও জানি যে এই আন্দোলনের সময় এক সময় বিভিন্ন বুলেট পাওয়া যাচ্ছিল, যেগুলি নিয়ে কথা উঠেছে। এখন আমরা সবাই জানি যে এই আন্দোলনকারীদের ভিতরে লুক্কায়িত কিছু মানুষ ছিল যারা গুলি করেছে, স্নাইপার, অনেকের বুলেট পাওয়া গেছে যেগুলো কিনা পুলিশের কাছে ছিল না, পুলিশ এগুলো ব্যবহার করে নাই। তাহলে দেখা যাচ্ছে ওরা অস্ত্র ব্যবহার করেছে, ওরা পুলিশের ফাঁড়ি অ্যাটাক করেছে। আপনি বলতে পারেন পুলিশ কিছু আনরিজনেবল ফোর্স ইউজ করেছে, অসুবিধা নেই, করেছে। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি থানা আক্রমণ করে, থানা জ্বালিয়ে আপনি সমস্ত অফিসারদেরকে বা পুলিশ সদস্যদেরকে আপনি হত্যা করবেন। তাহলে নিশ্চয়ই এখানে যারা পুলিশরা মারা গেছে তারা অধিকাংশই যারা কিনা নিরীহ পুলিশ, যারা কিনা দেশের সরকার হুকুম দিয়েছে শান্ত করতে মিছিল, তারা শান্ত করবে, এটা হচ্ছে তাদের দায়িত্ব, এটা তাদের সিভিক ডিউটি, এবং তাদের এটা সরকারি প্রদত্ত ডিউটিও বটে। তো সেই ক্ষেত্রে পুলিশকে আপনি সশস্ত্রভাবে যদি আপনি নির্বিচারে আপনি হত্যা করেন, থানা জ্বালিয়ে দেন, সেটা সিরিয়াস সিচুয়েশন। এবং সেই সিচুয়েশনে এই ক্রাউডকে, আনরুলি ক্রাউডকে, যাদেরকে এখন কোনো বিচার করা যাবে না আসিফ নজরুল বলছে, যেটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন, সেইখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা তো অন্যায় নয়। এবং সেখানে হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ফেলা বা সেখান থেকে সাউন্ড বম ফেলা অন্যায় নয়। সে তো এটা নয় যে মানে যুদ্ধর মতো আপনি বম মেরে উড়িয়ে দিবেন, সেটা সাউন্ড গ্রেনেড বা সাউন্ড বম, এইটা তো হাসানুল হক ইনু সেখানে স্পষ্ট করেছেন। তাহলে এই মানে কনভারসেশন তো শেখ হাসিনার পক্ষে গেছে। আরেকটি বিষয়, সেখানে একটি সময় হাসানুল হক ইনু বলছিলেন যে ওরা যে জঙ্গি, রেটরিক আমাদেরকে ইউজ করতে হবে জনগণের কাছে। শেখ হাসিনা বলছেন না, আমার কাছে আন্তর্জাতিক সোর্স থেকে ইনফরমেশন আছে
শেখ হাসিনা তো একবারও বলেননি বিএনপির দোষ, উনি কিন্তু বিএনপিকে নাম দিয়ে বিএনপিকে দোষ বলেন নাই, বিএনপির উপর দোষ চাপান নাই। উনি বলেছেন আন্তর্জাতিক মহল থেকে, আন্তর্জাতিক বিভিন্ন সোর্স থেকে আমাকে জানানো হয়েছে যে যারা আন্দোলনের এই ফ্রন্ট লাইনে আছে তারা জঙ্গি। শেখ হাসিনা এই কথাটা বলেছেন, কথাটা কি ভুল? এখন তো প্রমাণ হচ্ছে কথাটা ভুল নয়, তো এটাও শেখ হাসিনার পক্ষে যাচ্ছে। তা এখন আপনি বলতে পারেন যে এই আন্দোলনকারী যারা ছিল তাদের ভিতরে বিএনপি ছিল, সাধারণ জনগণ ছিল, ছিলই তো, কারণ আমাদেরকে বোকা বানানো হয়েছে। শেখ হাসিনার পরিবর্তন আমি চেয়েছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমি যেহেতু বিএনপিকে সমর্থন করি, আমি চেয়েছি বিএনপি আসুক, যদিও আমি তারেক রহমানকে যোগ্য নেতা মনে করি না, আপনারা সেটা জানেন, কিন্তু পরিবর্তন চাই। জনপ্রিয় হলেও পরিবর্তন প্রয়োজন আছে, এটাই হচ্ছে গণতন্ত্র। যেমন ধরুন আমেরিকাতে ওবামা ফেমাস প্রেসিডেন্ট ছিলেন, উনি চাইলে 3 বার 4 বারও প্রেসিডেন্ট হতে পারতেন, কিন্তু আমেরিকার নিয়ম হচ্ছে 2 বারের বেশি হওয়া যাবে না। কেন? কারণ মানুষ পরিবর্তন চায়, যতই ভালো শাসক হোক। তাই আমি শেখ হাসিনার পরিবর্তন চেয়েছি, কিন্তু শেখ হাসিনা অসংখ্য ভালো কাজ করেছে। শেখ হাসিনার পক্ষে কথা বললে বা জনগণের 71-এর কথা বললেই আপনাকে তারা নাস্তিক বানিয়ে ফেলছে। আপনি লিবারাল ইসলামের কথা বলে তারা আপনাকে নাস্তিক বানিয়ে ফেলছে। জামাতকে ভোট না দিলে আপনাকে বানিয়ে ফেলছে জাহান্নামী। জামাতকে ভোট দেওয়া মানে আপনার জান্নাতের টিকিট। এই যে কথাগুলো তারা বলেছে, এর বিরুদ্ধে সংগ্রাম করা তো নৈতিক দায়িত্ব আমাদের। আজকে তো 71-এর চেতনা হুমকির সম্মুখে পড়েছে। আমাদের বাংলাদেশ এখন এই গুটি কয়েক এই হিজবুতি, জামাতি, এনসিপি এদের কাছে বন্দী হয়ে গেছে। এ থেকে আমাদেরকে মুক্ত করতেই হবে দেশকে। তো এখন আসুন সর্বোপরি শেখ হাসিনার কথা। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই, এই ব্যাপারে আমি অন্তত কনভিন্সড। শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই। আপনি কনভিন্সড? দেখেন, শেখ হাসিনাকে, এটা বরাবর সবাই স্বীকার করেছে যে শেখ হাসিনাকে কনভিন্স করেছে শেখ হাসিনার পুত্র যে মা এরকম ভায়োলেন্স হতে পারে, তোমার এই রিস্কটা নেওয়াটা জেনে শুনে ঠিক হবে না, ওখান থেকে আপাতত চলে যাও। কোন একটা নির্দিষ্ট সার্কামস্টান্সেসে যুদ্ধ থেকে রিট্রিট করলে যুদ্ধে পরাজয় নয়, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমি মনে করি জয় আর শেখ হাসিনাকে রাইট বুদ্ধিটি দিয়েছে যে ওখান থেকে উইথড্র করে দেন উইল সি লেটার। ইউ উইন দি ব্যাটল বাট ইউ হ্যাভেন্ট ওয়ান দ্য ওয়ার। তো শেখ হাসিনা ওখান থেকে সাময়িক রিট্রিট করাটা মানে ওনার পরাজয় নয়, এটা হচ্ছে প্রথম। এবং বাংলাদেশে আমি চাই আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের রাজনীতি করবে, কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপিতে বিশ্বাস করে, কারণ তারা দুটো দলই স্বাধীনতার পক্ষের দল। এবং আমি বলবো আওয়ামী লীগ বিএনপির নেতাদেরকে এই মুহূর্তে নিজেদের ভিতরে কোন রকম বৈরিতা করেন না। তো সেখানে শেখ হাসিনা ওখান থেকে গেছেন তার পুত্রের কথায়, শেখ রেহানার কথায়, এবং সর্বোপরি আমাদের জেনারেল ওয়াকারের কথায়। শেখ হাসিনা ওখান থেকে নিজের ইচ্ছায় যান। এই প্রমাণও এই ইনু এবং শেখ হাসিনা কনভারসেশনে চলে আসছে। কিভাবে? ইনু সেখানে বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, ওরা বলছে গণভবন আক্রমণ করবে, মানিক মিয়া এভিনিউতে আসবে, আপনি ওখানকার সিকিউরিটি বাড়ান। শেখ হাসিনা হেসে বলেছেন দেখা যাবে সেটা। মানে শি ওয়াজ নট অ্যাফ্রেড। যেটা প্রচার করা হচ্ছিল যে উনি ভয়ে থরথরমান, উনি কম্পমান, উনি ভয়ে মরে গেছেন। নো, ইটস নট দ্যাট, ইটস নট ট্রু। এই কনভারসেশনেও তাই প্রমাণিত হয়েছে। এবং শেখ হাসিনা বলছেন আমি 1-2 দিনের ভিতরে আবার কথা বলবো জাতির উদ্দেশ্যে। এবং এদেরকে ডিসপার্স করার পরে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মীরা মাঠে চলে আসবে, ঢাকা শহর দখল করবে, এবং সেই পরিমাণ জনসমর্থন বাংলাদেশে কোটি কোটি আওয়ামী লীগের সমর্থকরা আছে। আপনি আমি লাইক করে ডিসলাইক করি, ইট ডাজ নট ম্যাটার, দ্যাটস দ্য ট্রুথ। এখন আসুন শেখ হাসিনা কি ভয় পায় কিনা। শেখ হাসিনা ভয় পেলে, শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্রমা হচ্ছে 1975 সালের 15ই আগস্ট। 1975 সালের 15ই আগস্টের পরে ওনার পরিবার যে সশস্ত্র সন্ত্রাসীদের আক্রমণে মারা গেছে, তারপরে উনি যে বাংলাদেশে এসছেন, এটা কি প্রমাণ করে না যে এই নারীর সাহস কতটা? যেখানে কিনা তখন জিয়াউর রহমান শাসনে ছিলেন। যখন শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেছেন তখন কিন্তু শেখ জিয়াউর রহমান ছিলেন, এবং তখন কিন্তু সামরিক বা সরকারই ছিল অনেকটা। কারণ জিয়াউর রহমান তো, আমি জিয়াউর রহমানকে পছন্দ করলে ওনার আগমন তো সামরিক বাহিনীর মাধ্যমেই। এবং 1975 সালের যারা হত্যাকারী, তখন তারা বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর, তাই নয় কি?
তখন কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকেছেন। তো শেখ হাসিনাকে ভয় পাওয়ার মানুষ, জাস্ট সিম্পল প্রশ্ন, আপনি তাকে হেট করেন, সে কি মনে করেন সে ভয় পায়? এরপর আসেন আপনি 21শে অগস্ট গ্রেনেড হামলা। 21শে অগস্ট গ্রেনেড হামলার পরে আপনি, আমি, আমার মতো সাহসী মানুষ, আমিও তো 10 বার চিন্তা করব ভাই বাংলাদেশের রাজনীতি করবো কিনা। এই যে তারেকের বিরুদ্ধে এতগুলো মামলা, যেগুলো বেশিরভাগই সত্য বলে আমি মনে করি, তথাপি তারেকের এত বড় দল দেশে, এখন শেখ হাসিনাও নাই, তারপরেও তারেক বাংলাদেশে আসার সাহস রাখে না। আপনি কম্পেয়ার করুন 21শে আগস্ট গ্রেনেড হামলা, 15ই আগস্ট 75, তারপরে শেখ হাসিনা বাংলাদেশে ছিলেন, আন্দোলন করেছেন, করেননি? করেছেন তো, আমরা সে সময় সামনে ছিলাম, ওনার আন্দোলন করেছেন, খালেদা জিয়া একদিকে, শেখ হাসিনা একদিকে, আমরা এরশাদ বিরোধী সংগ্রাম করেছি। শেখ হাসিনার তো সাহস উনি প্রমাণ করেছেন, যার সিকি ভাগ সাহস তারেক রহমানের নেই। তারেক রহমানের উদ্দেশ্য হচ্ছে এই মহারাজ রাজপুত্র, উনি আসবেন, সিংহাসনে বসবেন, ওনাকে একেবারে ফুলের মালা দিয়ে সবাই বরণ করে সিংহাসনে বসিয়ে দিবে, এই হচ্ছে তারেক রহমানের সাহস। তো শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, ওনার সাহসের প্রশংসা এখন সবাই করছেন। উনি কিন্তু আমাদের বাংলাদেশকে বিক্রি করে দিতে চান নাই। আমি কুকি চিন নিয়ে কথা বলেছিলাম এবং শেখ হাসিনাকে রিকোয়েস্ট করেছিলাম, সেই ভিডিওটা অনেকে দেখেছেন, আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখেছেন, যে শেখ হাসিনা, ওনার উচিত হবে কুকি চিন নিয়ে কথা বলা, এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি হতে যাচ্ছে। উনি আমার এই কথা বলার 2 সপ্তাহের ভেতরে উনিও প্রেস কনফারেন্স করে বলেছেন, সেই ভিডিও আপনারা দেখেছেন, যে কুকি চীন নিয়ে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলছে। কথাটা কি মিথ্যা? মিথ্যা নয়। তাহলে শেখ হাসিনা এইখানেও রাইট, এবং শেখ হাসিনা সর্বোপরি একটা মানুষকে খুব ভালো করে চিনেছিলেন, যাকে আমরা এখন চিনছি খুব ভালো করে। উনি হচ্ছেন কে? উনি হচ্ছেন ডক্টর ইউনূস। তাহলে ডক্টর ইউনূস যে টোটাল একজন ফেইলার লোক, উনি যে একজন স্বার্থপর লোক, উনি যে একজন স্বার্থবাদী লোক, উনি যে একজন লোভী লোক, উনি যে ওনার নিজের শত শত কোটি টাকা মাফ করিয়েছেন, বিভিন্ন রকম ফয়দা নিয়েছেন এই সরকার গত 1 বছরে, এটা কি প্রমাণ হয়নি? হয়েছে। উনি যে মেটিকুলাস এই ডিজাইনের অংশ ছিলেন, এটা কি এখন নানাভাবে প্রমাণিত নয়? প্রমাণিত। শেখ হাসিনা এইখানেও রাইট ছিলেন। আমি সর্বোপরি মনে করি যে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, এই 2 জন মানুষ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি কোনো শক্তির কাছে বিকিয়ে দেবে না, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। আমি মনে করি শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে, এখনো যদি উনি ফিরেন, যেহেতু জনগণ ভুল বুঝেছিল এই এনসিপিকে, বৈষম্য বিরোধীকে, শেখ হাসিনার পাশে কোটি কোটি মানুষ থাকবে এবং এনসিপি বৈষম্য বিরোধী এদের পাশে কেউ থাকবে না। এখন সময় আসছে সামনে, এদেরকে মানুষ ধরে ধরে পেটাবে। এবং বর্তমানে ইউনূস সরকারের কয়জন দেশ থেকে ভাগতে পারে মার না খেয়ে, সেটাই বরঞ্চ ভবিষ্যতে দেখার বিষয় হয়ে দাঁড়াবে। যদি ওয়াকার ক্ষমতা না নেয়, এদেরকে মারের হাত থেকে কোনো এক্সিট পন্থা পাওয়া যাবে না। বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব এবং 71-এর চেতনা রক্ষার জন্য বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে কাজ করতে হবে। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেন, এখনো আসেন, শেখ হাসিনাকে কোনো জেলখানায় বন্দি করে রাখার ক্ষমতা বাংলাদেশের কোনো সরকার রাখে না। এবং আমি এতটুকু কনভিন্স যে শেখ হাসিনা বর্তমান সরকার অধীনে ফেয়ার ট্রায়াল পাবেন না। এবং শেখ হাসিনা যদি বাংলাদেশে ঢোকেন, এবং যেখানে তারেককে কোনোদিন ভারত বিশ্বাস করবে না, 21 আগস্ট গ্রেনেড হামলার কারণে এবং হাওয়া ভবনের কারণে, যেহেতু বাংলাদেশের মানুষ সবসময় তারেকের ব্যাপারে একটি প্রশ্ন রয়ে যাবে। যেহেতু সজীব ওয়াজেদ জয় তারেক থেকে অনেকে স্মার্ট, যদিও তার বাঙালি হওয়ার জন্য একটু সময় দিতে হবে। সবকিছু মিলে শেখ হাসিনা যদি জেলে নিয়ে যাওয়া হয়, উনি যদি নিজের থেকে দেশে ফিরে আসেন, এবং যদি তার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়, এবং কি সুষ্ঠু বিচার যদি নিশ্চিত নাও করা হয়, বাংলাদেশে এই তাজুল নির্ভর, এই জামাতি নির্ভর কোন আদালত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে যে ফাঁসিতে ঝোলানোর ক্ষমতা রাখে না, সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত। কারণ আওয়ামী লীগ অতীতে প্রমাণ করেছে, যেই আওয়ামী লীগ আমাদের ভাসানীর নেতৃত্বে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা হচ্ছিল, বলেছিল, স্লোগান দিয়েছিল, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, সেই আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ রক্ত দিয়েছে, এই 24 আগস্টের, জুলাই আগস্টের এই আন্দোলন উত্থানের পরে অসংখ্য নিরীহ আওয়ামী লীগ, নিরীহ মুক্তিযোদ্ধা
জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, অপমানিত হয়েছেন। এখন কিন্তু শেখ হাসিনার জন্য এবং আওয়ামী লীগের জন্য অনেক বিএনপি নেতাও, আমার মতো বিএনপি কর্মীও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য রক্ত দিতে প্রস্তুত আছি আমরা, যদিও আওয়ামী লীগ আমার দল না। তাই বাংলাদেশে শেখ হাসিনাকে কোনো জেলখানা আটকে রাখার ক্ষমতা রাখে না, কোনো ফাঁসির দড়ি নেই, এমন কোনো শক্ত ফাঁসির দড়ি নেই যে বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর কন্যার অনেক ভুল আছে, অনেক সমালোচনা করেছি, এখনো করি, ভবিষ্যতেও করব, কিন্তু এমন কোনো ফাঁসির দড়ি নাই বঙ্গবন্ধুর কন্যাকে, জাতির পিতার কন্যাকে বাংলাদেশে ফাঁসি দিবে। এতটুকু সম্মান বাংলাদেশের মাটি বঙ্গবন্ধুর কন্যাকে দেবে, এতটুকু আমি আপনাকে নিশ্চিত বলতে পারি। আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি চাই, আমি ব্যক্তিগতভাবে মুক্তি চাই। আমি মনে করি সুষ্ঠু বিবেকবান রাজনীতিবিদরা বাংলাদেশে সামনে আসুক, এগিয়ে আসুক, রাজনীতি করুক। অতি বৃদ্ধ যারা, তার রাজনীতি থেকে রিটায়ার করুক, বিশেষ করে আমার প্রজন্ম সামনে আসুক। আমি বাংলাদেশে ফিরে আসার জন্য আমার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি, ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমরা সবাই আমাদের ভুল ত্রুটি ভুলে ভাই ভাই হয়ে বাংলাদেশকে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এমনকি জাতীয় পার্টি বলেন, সবাই, এমনকি বামপন্থী রাজনীতিবিদরা বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে এবার সমূলে বাংলাদেশ থেকে উৎখাত করব। তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা কাফের, তাদের বিরুদ্ধে কথা বললেই আমরা নাস্তিক, এই কথা আর চলবে না। রাজাকারের বাচ্চাদেরকে বাংলার মাটিতে এইবার আমাদের প্রজন্ম চিরতরে কবর দেবে ইনশাআল্লাহ। সেদিন পুরান ঢাকায় দিনে দুপুরে কোর্ট থেকে হাজিরা দিতে বের হয়ে একজনকে, সে সন্ত্রাসী হোক আর যাই হোক, নারায়ণগঞ্জে কৃষক দলের একজনকে দিনের বেলা প্রকাশ্যে গুলি করল। আর প্রকাশ্যে ছিনতাই ঢাকা শহরে, এটা তো ঢাকায় যারা থাকেন তারা খুব ভালো জানেন। অন্যান্য শহরের খোঁজ খবর আমি ঠিক আপনাদের সামনে নাই তুললাম। এর বাইরে 13 তারিখ ঘিরে, 13 তারিখ আওয়ামী লীগের লকডাউন সরকারই ভালো জানিয়েছে। এটা আওয়ামী লীগ যত না প্রচার করেছে, পিকেটিং তো ছিল না, সরকার প্রচার করেছে এবং সে শোয়ের মধ্যে দিয়ে আমরা দেশবাসী জেনেছি এবং দেখেছিও। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি এটাকে কোনো উপমা দিয়ে প্রকাশ করা যাবে না, তিনি যেটা বলেছেন এটা ক্ষমতা হারানোর মুহূর্তে, শেষ মুহূর্তে আওয়ামী লীগও আবোল তাবোল করতো। শেষ মুহূর্তে এই টাইপের বিএনপি যখন ক্ষমতা ছেড়েছে তখনও দেখেছি সব আবোল তাবোল বলে। সারা দেশ উজাড়, একেবারে জ্বালাও পুরাও অবস্থা, ওই যে মেহমানের মতন। ঠিক আছে, ঠিক আছে, প্রেস সচিব সাহেব বললেন কয়েকদিন আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছে যে যেসব ইনফরমেশন পুলিশ থেকে আসে বা আইন শৃঙ্খলা থেকে আসে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোনো খারাপ হয়নি। মানে ইনফরমেশন এবং ডাটাগুলো মোটামুটি বলছে যে সব ঠিকঠাকই চলছে। তারপর আমি দেখলাম যে গতকালও তিনি বেশ কনফিডেন্টলি বললেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও স্থিতিশীলতার দিকেই আছে, কোনো স্থিতিশীল অবস্থা নেই। তো এই যে 13 তারিখ ঘিরে যে এতগুলা ফুটাফুটি হইল, এতগুলা জর্দার ডিব্বা ফুটলো, এতগুলা বাস নিঃশেষ হয়ে গেল। আচ্ছা, ওনারা কি খবর নিয়েছেন? রাষ্ট্র হিসাবে এটা তো ওনাদের দায়িত্ব। ক্ষতিপূরণ তো পরের কথা, একটা মানুষের খোঁজ নিয়েছেন যে মানুষটা সম্পদ হারিয়েছে, এগুলো কিছুই না। ঠিক আছে, ঠিক আছে, দেশ ঠিক মতো চলছে, ওনাদের পেটটা ঠিক মতো চলছে, তো তাই বোধহয় বলেন। এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো দেখেন, রাত 8:30, আমি যখন গভীর রাতে কথা বলছি, রাত 1:30-2টার দিকে, সেদিন 16 তারিখ পড়ে গেছে। সেই দিন 8:30 থেকে রাত 8:30টায় আগারগাঁও ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি অফিসে বোমা বিস্ফোরণ, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে, ওয়ার্ল্ড ব্যাংক অফিসের সামনে। গাজীপুরে ময়মনসিংহ রোডে ঢাকাগামী একটি চলন্ত বাসে আগুন। লক্ষ্মীপুরে বিএনপি সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা। এটা প্রচণ্ড আলোড়ন তুলেছে, প্রায় সব পত্রপত্রিকা অনলাইন ভার্সনে দেখবেন লিড আছে। এর বাইরে বরিশালে ভিন্ন একটা ঘটনা ঘটেছে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে, সেটা না হয় আমি রাজনৈতিক বিবেচনায় আলাপে আনলাম না। রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এলাকায় মিরপুর 12 মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। বিমানবন্দর রেল স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ। ঝিনাইদহে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত। আগারগাঁয়ে এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ। তারপর আপনার আরও যা যা আছে সেটা হলো
সিরাজগঞ্জের সিমরাইল মোড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন। ঢাকা আরিচা মহাসড়কের গ্যান্ডা ইউটার্নের আরিচামুখী লেনে বাসে আগুন। কয় ঘন্টা? 8:30 থেকে 9:30, 10:30, 11:30, 12:30, রাত 1:30, 4-5 ঘন্টায় হচ্ছে এই খবর জমেছে। 16 তারিখ বা 17 তারিখ, 16 নভেম্বর বা 17 নভেম্বর কী হবে দেশে আমরা জানি না। আমরা কিছু জানি না, আমরা কারো কোনো কর্মসূচিও জানি না। কোনো কর্মসূচি সম্পর্কে আমাদের বলাও নিষেধ, জানা নিষেধ কিনা জানি না, বলা নিষেধ এবং অন্য কাউকে বলার নিষেধ। তো সেই নিষেধাজ্ঞা মানলাম। অন্তত জানি যে 17 তারিখ কোর্টে, একটা কোর্ট আছে, সেই কোর্টে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফাঁসির রায় হবে। অনেকে বলে আর কি যে ফাঁসির রায় হবে, বিচার হবে, তার রায় ঘোষণা করা হবে। তো এর আগের বার আমরা সরকারের তরফ থেকে, সরকারের সাজ রব রণা সজ্জা দেখে আমরা জেনেছিলাম যে 13 তারিখে, যেদিন এই 17 তারিখের ডেটটা ঠিক করা হলো, সেদিন আওয়ামী লীগ লকডাউন ডেকেছিল। আমি আবার বলছি, এবার কি হবে আমি জানি না। এবার কি কিছু আছে কিনা কোনো কর্মসূচি, সে সম্পর্কে আমি জানি না। আমাকে কেউ জিজ্ঞেস করবেন না। আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সেখানে আপনি একটু সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই একটু জানাবেন যে 16-17 তারিখ কিছু আছে কিনা। কারণ সরকার এবার আর আগ বাড়িয়ে বোধহয় খুব বেশি বলছে না। মানে 13 তারিখে তো লকডাউন বলেছিল, এখন এটা ঢাকায় আছে, ঢাকার থেকে আরও সংক্রমিত হয়েছে কিনা। ওই দিন তো ঢাকায় ডাকার পরেও আপনার ঢাকার বাইরে সংক্রমিত হয়ে গেছিল, এবার ঢাকার বাইরে কি ডাকা হচ্ছে, এরকম কিছু। যাক, এই সিচুয়েশনের মধ্যে মানুষ কোন দিকে যাবে? মানে এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশন কি চলতেই থাকবে? আচ্ছা, 17 তারিখে ঘোষণা হয়ে গেল, একটা ঘোষণা হয়ে গেলেই সব থেমে যাবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? বা কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারে যে এই যে ফোটাফুটিটা এখন শুরু হয়েছে ইউনূস সাহেবের সময়, সেই ফোটাফুটি টোটালি থেমে যাবে? সেটা থামার কোনো লক্ষণ আছে বলে অন্তত আপাতত, কারণ সমস্যা গোড়ায় রয়ে গেছে। সমস্যা হলো রাজনৈতিক সমস্যা বাঁধিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব, খুব স্মার্টলি বাঁধিয়ে দিয়েছেন, এবং হয়তো এই সমস্যা বাঁধিয়ে দিয়েই তিনি বিদায় নেবেন, তার কিছু আসে যায় না। কিন্তু জাতিকে কতদিন এসব জ্বালা উপরে আবার দেখতে হবে, সেই প্রশ্ন থেকেই যাবে। ভালো থাকবেন। বাংলাদেশ এই যে বর্তমানের যে একটা সরকার আছে, বেশিরভাগ মানুষ বলে আসলে দেশে কোনো সরকার নেই। শ্রমজীবী সাধারণ মানুষের সঙ্গেও যখন কথা হয় তখন বলে যে আসলে কি দেশে সরকার আছে? এই সরকার ঢাক ঢোল পিটিয়ে বহু কর্মকাণ্ড গত 16 মাসে নিয়েছে, কিন্তু কোনো কিছুই হালে পানি পায়নি। একটি উদাহরণ দিয়ে আমি বিশ্বের কপাট বন্ধটা শুরু করব। গতকাল এক ভদ্রলোকের সাথে আমার কথা হচ্ছিল, আমাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা সরকার যে এত ঢাক ঢোল পিটিয়ে বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন টাকা ছাপলো, গত জুন মাসে বাজারে টাকা এসছে, আজকে নভেম্বর মাস, প্রায় 5-6 মাস পরে এসে আপনি কি এই নতুন টাকার দেখা পেয়েছেন, হাতে পেয়েছেন? লেনদেন তো নিশ্চয়ই করেন। আমি বললাম না। তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন তিনিও পাননি। এই নতুন টাকাগুলো গেল কোথায়? ঢাক ঢোল পিটিয়ে নতুন নোট ছাপা হয়েছে ঠিকই, কিন্তু সেই ঢাকের শব্দ যাদের উদ্দেশ্যে ঢাক বাজানো সেই কানে পৌঁছেনি। অবস্থাটা হয়েছে এমন। সর্বক্ষেত্রে ইউনূসের অবস্থাটা এমন। 16 মাস পরে এটাও যদি কেউ উপলব্ধি না করেন, তাকে আর বলার কিছু নেই। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম, বাংলাদেশের কপাট বন্ধ করে দিয়েছে বিশ্ব। বাংলাদেশের কপাট মূলত খোলা থাকে, বিশ্বে অবাধ চলাচল, বিশ্বে ভিসা বাংলাদেশকে দেয় অবাধে, সেটিকেই কপাট খোলা বলে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের পাসপোর্ট বিশ্বে একদম তলানিতে, এবং বাংলাদেশের পাসপোর্টে ভিসার সিল মারা হয় না। শিক্ষার্থী, ভ্রমণ, ওয়ার্ক পারমিট, কোনো ভিসাই বাংলাদেশের জন্য বাংলাদেশি পাসপোর্টে দেওয়া হচ্ছে না, সিল বসছে না, এক প্রকার ফুল স্টপ চলছে। এমনকি দূর কি বাত, এশিয়ার দেশ ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো সহজেই ভিসা পাওয়া যেত এতদিন, তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে খাত সংশ্লিষ্টরা বলছেন। অথচ বাস্তবতা হলো, শুধুমাত্র ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোনো দেশ থেকেই বাংলাদেশের ওপর আনুষ্ঠানিক বা অফিসিয়ালি ভিসা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। ফলে
কমেছে বিশ্বাসযোগ্যতা। এছাড়াও দেশের বাইরে রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের প্রকাশ্য বিবাদে জড়ানোর কারণেও নষ্ট হচ্ছে দেশের ভাবমূর্তি। এই বিষয়টিও পাসপোর্টের র্যাঙ্কিংয়ে নিচে নেমে যাওয়ার একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও অনেকে মনে করছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। একই সাথে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পরামর্শও দিচ্ছেন তারা। আমি খানিক আগেই বলছিলাম যে অফিসিয়াল ভিসা নিষেধাজ্ঞা নেই, কিন্তু তারপরেও বিশ্বের বহু দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছে না। বিদেশে পড়তে, কাজ করতে কিংবা বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ। একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না। ইন্ডিয়া, ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব, ভিয়েতনাম এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না। শুধু তাই নয়, থাইল্যান্ডের ভিসা অনেক বেশি সময় নেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়ার ভিসার রেশিও কম। ফিলিপাইন অনেক বেশি সময় নেয়। ইন্দোনেশিয়ার ভিসা ফি অনেক। এমনকি অন অ্যারাইভাল ভিসা দেওয়া শ্রীলঙ্কার ইলেকট্রনিক ভিসা হতেও সময় নিচ্ছে 2-3 দিন। 2024 সালের 5 অগাস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত। দেশটির এই সিদ্ধান্তকে অনেকটা রাজনৈতিক হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়ায় কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা আগে কখনো হয়নি। সরকার বলছেন যে আমাদের আচার আচরণ খারাপ, আমাদের শ্রমিকদের আচরণ খারাপ, আমাদের বিদেশ গমনকারীদের আচরণ খারাপ ইত্যাদি নানান অজুহাত দিচ্ছেন। কিন্তু আজকে ভিসা নিয়ে বাংলাদেশ যে সংকটে পড়েছে, সেই সংকট কাটাবার জন্য সরকারের কোনো কি উদ্যোগ আছে? খাত সংশ্লিষ্টরাও বলছেন না যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ। কূটনৈতিকভাবে আজ ধরুন 16 মাস হয়ে গেছে। সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতে শুধুমাত্র চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা, এটিও সীমিত। অবারিত ভিসার দ্বার বন্ধ হয়ে গেছে। আপনার প্রতিবেশী তার বাড়িতে যাওয়া আপনাকে নিষেধ করে দিয়েছে। প্রতিবেশীর পরের বাড়িটাতে আপনি কিভাবে যাবেন? প্রতিবেশীর পরের বাড়িটাতে যেতে হলে আপনি প্রতি পদক্ষেপে বাধা পাবেন। সেটি হচ্ছে বিদ্যমান অবস্থা যদি থাকে, এভাবে চলতে থাকলে বাংলাদেশ সত্যিকার অর্থে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। চলবে না। আসলে চলার শেষ প্রান্তে আমরা এসে গেছি। এখন দেখার বিষয় যে আমাদের আর কতদিন লাগে এই অচল অবস্থা কাটতে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই অচল অবস্থা কাটবার জন্য।